বাড়তি শুল্ক আরোপ সহ নানা সমস্যা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আগামী মঙ্গলবার বৈঠক করবেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শুক্রবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কার্নি। এই সফরে ট্রাম্পের সঙ্গে তার গঠনমূলক আলোচনা হবে বলে আশা করছেন তিনি। এদিকে দুই নেতার বৈঠকের আগে দুই দেশের বাণিজ্য যুদ্ধে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে আশা করছেন ট্রাম্প প্রশাসনের ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিয়ান গ্রিয়ার। বর্ধিত শুল্ক আরোপ এবং কানাডাকে আমেরিকার ৫১তম স্টেট বানাতে আকাঙ্ক্ষা প্রকাশ করে বক্তব্য দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই পরিপ্রেক্ষিতে প্রায়ই ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সেই সাথে আমেরিকার ওপর নির্ভরতা কমানো উচিত বলেও মন্তব্য করেছেন কার্নি। তার দেশের রপ্তানির ৭৫% নির্ভরশীল আমেরিকার ওপর। তবে নির্বাচনে জয়ী হওয়ার পর শুক্রবার এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, বাড়তি শুল্ক আরোপ সহ দুই দেশের মধ্যে নানা সমস্যার সমাধানের লক্ষ্যে আগামী মঙ্গলবার আমেরিকা সফরে আসবেন তিনি। সেই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার গঠনমূলক আলোচনা হবে বলে আশা করেন কানাডার প্রধানমন্ত্রী। মার্ক কার্নি আরও বলেন, আমেরিকার সঙ্গে চলমান টানাপোড়েনের কারণে দুই দেশের মধ্যে যে সুসম্পর্ক ছিল তা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। এখন দু দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কানাডাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যেই কাজ করতে চান তিনি। গত জানুয়ারি মাসে মার্ক কার্নি কানাডার রাজনীতিতে প্রবেশের পর ডোনাল্ড ট্রাম্পের সাথে এটাই হবে তার প্রথম বৈঠক। তবে এই বৈঠকে আমেরিকার আরোপিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহার প্রসঙ্গে আলোচনা হবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি কার্নি। কানাডার প্রধানমন্ত্রী আরও জানান, আগামী ১২ মে তার ক্যাবিনেট সদস্যদের নাম প্রকাশ করবেন এবং ২৭ মে রাজা তৃতীয় চার্লস তার ভাষণে সরকারের পরিকল্পনা জানাবেন। এদিকে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার আশা করেন, ট্রাম্প কার্নি বৈঠকের আগে কানাডা আমেরিকার বাণিজ্য যুদ্ধে কিছুটা স্বস্তি ফিরতে পারে। দেশের অর্থনীতি নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থনৈতিক মন্দা নিয়ে প্রশ্নে এনবিসি নিউজকে শুক্রবার তিনি আশ্বস্ত করেন, এ নিয়ে একেবারেই উদ্বিগ্ন নন তিনি, কারণ সবকিছুই ঠিক আছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, গত ৩ বছরে প্রথমবারের মতো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সংকুচিত হয়েছে। জানুয়ারি মার্চ প্রান্তিকে মন্দার আশঙ্কা জোরালো হয়েছে। কমার্স ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ট্রাম্পের শুল্ক যুদ্ধ এড়াতে ভোক্তা এবং উৎপাদক পর্যায়ে আমদানি বেড়েছে। দেশ অর্থনৈতিক মন্দার মুখোমুখি দাঁড়িয়ে থাকলেও আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অর্থনৈতিক স্থিতিশীলতা ঝুঁকিতে আছে একথা মানতে একেবারেই নারাজ তিনি। ফ্লোরিডার মার-আ-লাগোতে এনবিসি নিউজের ক্রিস্টেন ওয়েলকারকে ট্রাম্প জোর দিয়ে বলেন, দেশ একটা ক্রান্তিকাল পার করছে বলেই কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে, কিন্তু সবকিছু ঠিক আছে। জানুয়ারি মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার 0.0% সংকুচিত হওয়ায় মন্দা হয়তো এর মধ্যেই শুরু হয়ে গেছে বলে শঙ্কা জানিয়েছে ওয়াল স্ট্রিট। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ওয়াল স্ট্রিটের অনেকেই বলছে আমেরিকার অর্থনীতি বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ হতে চলেছে। গণমাধ্যমকে ইতিবাচক দিকগুলো তুলে ধরতে অনুরোধ করেন প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেন, পুঁজিবাজারের অনেকেই বলছে আসন্ন দিনগুলোতে এত লাভের মুখ দেখবে বিনিয়োগকারীরা, যা কোনোদিনই দেখেনি কেউ। কমার্স ডিপার্টমেন্ট জানায়, ট্রাম্পের শুল্কযুদ্ধ পাশ কাটাতে আমদানি বাড়িয়ে দিয়েছেন ভোক্তা এবং উৎপাদনকারীরা। এই জন্যই ধাক্কা লেগেছে অর্থনীতিতে। তবে প্রেসিডেন্ট যথারীতি দুষছেন সাবেক বাইডেন প্রশাসনকে। ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো জাস্টিন উলফার্স বলেন, বাণিজ্য যুদ্ধ করতে গিয়ে দেশের মানুষকে অর্থনৈতিক চাপে ফেলেছে এই প্রশাসন। এই প্রসঙ্গে মন্তব্যে অর্থনীতিবিদ ডক্টর জেমস বয়েস বলেন, অর্থনীতি সংকুচিত হওয়ার কারণে সামনের দিনগুলোতে শুধু বিনিয়োগকারীরা চাপে পড়বে তা নয়, বরং খেটে খাওয়া সাধারণ জনগণের জীবনযাপনের খরচ বেড়ে যাবে অনেকাংশেই। দেশের অর্থনীতির ওপর শুল্কযুদ্ধের বিরূপ প্রভাব আরও বাড়বে বলেও সতর্ক করেন এই অর্থনীতিবিদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 2026 অর্থ বছরের জন্য ফেডারেল বাজেট থেকে $163 বিলিয়ন কাটছাঁটের পরিকল্পনা করছেন। এই বাজেট প্রস্তাব শুক্রবার কংগ্রেসে পাঠিয়েছে হোয়াইট হাউস। প্রতিরক্ষা খাতের তহবিল গত অর্থ বছরের তুলনায় 13% বাড়িয়ে প্রায় $1 ট্রিলিয়ন করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কাটছাঁট আসছে শিক্ষা, স্বাস্থ্য, আন্তর্জাতিক সহায়তা এবং পরিবেশ সুরক্ষা খাতে। ওএমবি ডিরেক্টর রাসেল ভর্ড জানান, গুরুত্বপূর্ণহীন প্রকল্পে ব্যয় কমালেই ফেডারেল তহবিলের ওপর চাপ কমে যাবে।
বড় ধরনের কাটছাঁট আসছে 2026 সালের অর্থবছরের বাজেটে। প্রতিরক্ষা খাতের অংশ নয় এমন সব সংস্থা এবং প্রকল্পের ফেডারেল তহবিল থেকে $163 বিলিয়ন কমানোর সুপারিশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অর্থবছরের তহবিলের তুলনায় যা প্রায় 23% কম। এই বাজেট প্রস্তাব শুক্রবার কংগ্রেসে পাঠিয়ে দিয়েছে হোয়াইট হাউস। কংগ্রেসকে চিঠি দিয়ে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট ডিরেক্টর রাসেল ভট জানান, ফেডারেল তহবিলের ওপর চাপ কমাতে হলে অগুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে ব্যয় সংকোচন করতেই হবে। এই প্রসঙ্গে এবিসি নিউজের প্রতিবেদক ক্যারেন ট্রেভার্স বলেন, কাটছাঁট করার প্রতিশ্রুতি দিয়েই ভোটারদের মন জয় করেছিলেন ট্রাম্প। এখন সেই প্রতিশ্রুতি পালন করছেন তিনি। প্রতিরক্ষা খাতের তহবিল গত অর্থবছরের তুলনায় 13% বাড়িয়ে প্রায় $1 ট্রিলিয়ন করার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট। জাতীয় এবং সীমান্ত প্রতিরক্ষা তহবিল বাড়ছে প্রায় 65%। গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো পাচ্ছে অগ্রাধিকার। ট্রেভার্স বলেন, শুরু থেকেই এইসব খাতকে গুরুত্বের সাথে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এডুকেশন ডিপার্টমেন্ট, হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্ট, ইউএসএইড এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির মতো সংস্থাগুলোর তহবিল ব্যাপক হারে কমানোর সুপারিশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সিএনবিসি নিউজের প্রতিবেদক মেগান ক্যাসেলা বলেন, আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতের অংশ নয় এমন এই সব সংস্থা এবং প্রকল্পের ফেডারেল তহবিল 2017 সালের পর থেকে সর্বনিম্ন রাখার সুপারিশ করেছেন প্রেসিডেন্ট। এদিকে সেনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ার রজার উইকার 2026 অর্থবছরের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বাজেট প্রস্তাবনার সমালোচনা করে বলেন, এই প্রশাসন রাশিয়া বা চায়নার মতো দেশের সামরিক হুমকি মোকাবেলার জন্য যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না। প্রতিরক্ষা তহবিল আরও বাড়ানো উচিত বলে মনে করেন তিনি। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, নতুন প্রশাসনের 100 দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন আগের চেয়ে বেড়েছে। শুক্রবার ফক্স নিউজকে কথা বলেন তিনি। ভ্যান্স বলেন, দেশের কোনো ব্যক্তি প্রেসিডেন্ট ট্রাম্পের মতো দক্ষ এবং বিচক্ষণ নেতা হয়ে উঠতে পারবেন না। এদিকে ট্রাম্প প্রশাসনের প্রথম 100 দিনকে উশৃঙ্খল 100 দিন বলে মন্তব্য করেন অ্যারিজোনার অ্যাটর্নি জেনারেল ক্রিস মেইস। দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও সময় দেওয়া উচিত বলে মনে করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে তিনি বলেন, গত 40 বছর ধরে বিগত প্রশাসনগুলো দেশের অগ্রগতির সব পথ রুদ্ধ করে রেখেছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে দেশ আবারও অগ্রগতির পথে ফিরেছে বলেও দাবি করেন ভ্যান্স। ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নেতৃত্বে কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেস ভুল পছন্দ বলে মনে করেন ভ্যান্স। বলেন, গত কয়েকদিনে এওসি দেশের মানুষের কাছে দুঃস্বপ্নে পরিণত হয়েছেন। দেশের কোনো ব্যক্তি প্রেসিডেন্ট ট্রাম্পের মতো দক্ষ এবং বিচক্ষণ নেতা হয়ে উঠতে পারবেন না বলেও দাবি করেন তিনি। গত 100 দিনে প্রেসিডেন্ট ট্রাম্পের জনসমর্থন আগের চেয়ে বেড়েছে দাবি করে ভাইস প্রেসিডেন্ট বলেন, জরিপে অংশ নেওয়া কিছু মানুষের উপর ভিত্তি করে সারা দেশের মতামত জানা সম্ভব নয়। গত প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন গণমাধ্যমের জরিপ কামালা হ্যারিসকে এগিয়ে রাখলেও ট্রাম্পই নির্বাচিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে গত 100 দিনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রতিদিন গড়ে 2টি করে মামলা হয়েছে বলে জানায় এবিসি নিউজ। ফেডারেল কর্মী ছাঁটাই, অবৈধ অভিবাসীদের বহিষ্কারে আইসের অভিযান থেকে শুরু করে শুল্ক নীতি পর্যন্ত প্রায় সব সিদ্ধান্তের বিরুদ্ধেই বিভিন্ন আদালতে আইনি বাধার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম 100 দিনকে আইনবিহীন 100 দিন বলে মন্তব্য করেছেন অ্যারিজোনার অ্যাটর্নি জেনারেল ক্রিস মেইস। বলেন, ট্রাম্প প্রশাসন সংবিধান বিরোধিতায় নতুন রেকর্ড গড়েছে। অন্যদিকে বিচারকদের প্রতি উস্কানিমূলক বক্তব্য এবং তাদের কর্মকাণ্ড নিয়ে বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প দেশে আইনের শাসনকে অস্বীকার করেছেন বলে সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি কেতানজি ব্রাউন। নাম উল্লেখ না করেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণকে সংবিধান বিরোধী আচরণ বলেও ইঙ্গিত দেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনে বিলিয়নিয়ার ইলন মাস্কের প্রভাব নিয়ে দেশের মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিশেষ করে বরখাস্ত হওয়া ফেডারেল কর্মীরা অবিলম্বে ডোজের কর্মকাণ্ড বন্ধ এবং অবিলম্বে মাস্কের অপসারণ চেয়েছেন। ট্রাম্প প্রশাসনের জনবিরোধী সব পদক্ষেপের বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান জেসমিন ক্রকেট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ধনকুবের ইলন মাস্কের ব্যাপারে খুব ইতিবাচক। ফেডারেল সরকারের অপচয় বন্ধে ইলন মাস্কের নেতৃত্বে ডোজের কার্যক্রমে সন্তুষ্ট ট্রাম্প প্রশাসন। যদিও ফেডারেল সরকারে ইলন মাস্কের ভূমিকা নিয়ে দেশের মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে ফেডারেল অর্থ অপচয় বন্ধের নামে বিভিন্ন সংস্থা থেকে বরখাস্ত হওয়া সাবেক কর্মীদের ট্রাম্প প্রশাসনের উপর ক্ষোভ বাড়ছে। মাস্কের নেতৃত্বে ডোজের কার্যক্রমে বরখাস্ত হওয়া ফেডারেল কর্মী শেয়া জিয়াগনোরিও আল জাজিরাকে বলেন, তাকে অন্যায়ভাবে চাকরি থেকে অপসারণ করা হয়।
এদিকে ফেডারেল সরকার থেকে ইলন মাস্কের অপসারণ চেয়ে এরই মধ্যে দেশের বিভিন্ন স্টেটে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, মাস্ক একজন অযোগ্য, দুর্নীতিবাজ ও নির্দয় ব্যক্তি। টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান জেসমিন ক্রকেট এমএসএনবিসিকে বলেন, ট্রাম্প প্রশাসনে মাস্কের ভূমিকা নিয়ে জনগণের মাঝে অসন্তোষ বাড়ছে। জনগণের এই অসন্তোষকে কাজে লাগিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে জনমত গড়ে তোলায় সতীর্থ আইন প্রণেতাদের পরামর্শ দিয়েছেন তিনি। যদিও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাবেক স্পিচ রাইটার মার্ক থিসেন মনে করেন, সমালোচনা থাকলেও মাস্কের নেতৃত্বে ডোজের কার্যক্রমের মতো সাহসী পদক্ষেপ এর আগে কখনো নেওয়া হয়নি। হার্ভার্ড ইউনিভার্সিটির কর রেয়াত সুবিধা বাতিল করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, এটা তাদের প্রাপ্য। তবে এক বিবৃতিতে হার্ভার্ড ইউনিভার্সিটি জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানের কর রেয়াত সুবিধা কেড়ে নেওয়ার কোনো আইনি ভিত্তি নেই। হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার একই কথা বলেছেন। ফেডারেল নির্দেশ না মানায় হার্ভার্ডকে আর্থিকভাবে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। $2.2 বিলিয়ন ফেডারেল অনুদান আটকে দেওয়ার পর এবারে বিশ্ববিদ্যালয়টির করমুক্ত সুবিধা বাতিলের হুমকি দিলেন তিনি। শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, হার্ভার্ডের করমুক্ত মর্যাদা কেড়ে নিতে যাচ্ছে তার প্রশাসন, কারণ এটি তাদের প্রাপ্য। এর আগেও ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, হার্ভার্ড যদি রাজনৈতিক, আদর্শিক এবং সন্ত্রাসবাদীদের দ্বারা অনুপ্রাণিত বা সমর্থনকারীদের অসুস্থ প্রচার চালিয়ে যেতে থাকে, তবে তাদের করমুক্ত মর্যাদা হারানো উচিত। সেই সঙ্গে একটি রাজনৈতিক সত্তা হিসেবে বিশ্ববিদ্যালয়টির ওপরও কর আরোপ হওয়া প্রয়োজন। তবে তহবিল স্থগিত করাকে বেআইনি এবং সরকারের ক্ষমতার বাইরে বলে পাল্টা যুক্তি দিচ্ছে হার্ভার্ড। ট্রাম্পের এমন পোস্টের পর পাল্টা এক বার্তায় বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অভূতপূর্ব পদক্ষেপ হার্ভার্ডের শিক্ষামূলক লক্ষ্য অর্জনের ক্ষমতাকে বিপন্ন করবে। এর ফলে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা কমে যাওয়ার পাশাপাশি উদ্ভাবনী গবেষণার সুযোগ হারাবে বিশ্ববিদ্যালয়টি। ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া এক সাক্ষাৎকারে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার জানান, এই বেআইনি অস্ত্রের ব্যবহার আমেরিকার উচ্চশিক্ষার ভবিষ্যতের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে। ইন্টারনাল রেভিনিউ কোডের সেকশন 5 ও 1 এর C3 অধীনে বিশ্ববিদ্যালয়, সেই সঙ্গে অনেক দাতব্য প্রতিষ্ঠান এবং ধর্মীয় গোষ্ঠীগুলোকে ফেডারেল আয়কর দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে এই মূল্যবান কর ছাড়টি যদি গোষ্ঠীগুলো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয় বা তাদের ঘোষিত উদ্দেশ্য থেকে সরে যায়, তবে তা বাতিল করা যেতে পারে। তবে আইন অনুযায়ী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস IRS কে নিরীক্ষা বা তদন্ত পরিচালনা বা বন্ধের নির্দেশ দিতে পারেন না প্রেসিডেন্ট। যদিও ট্রাম্পের পোস্টের আগে থেকেই হার্ভার্ডের বিষয়ে তদন্ত শুরু করেছে IRS। ট্রাম্প প্রশাসনের ডোজ এবং অভিবাসন নীতির ব্যাপক সমালোচনা করেছেন নিউ ইয়র্কের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেস। শুক্রবার নিজের নির্বাচনী ডিস্ট্রিক্ট জ্যাকসন হাইটসে এক টাউন হলে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছেন। কলাম্বিয়া ইউনিভার্সিটির 2 শিক্ষার্থীকে আটকের নিন্দাও জানান তিনি। সিটির জোসেফ পুলিৎজার জুনিয়র হাই স্কুলের সামনে বিকেল থেকে লম্বা লাইন। কয়েকশো ডেমোক্রেট সমর্থক ভিড় করেন আলোচিত কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের টাউন হলে যোগ দিতে। সন্ধ্যার পর মঞ্চে আসেন ওকাসিয়া। তুমুল করতালির মধ্য দিয়ে তাকে উৎসাহ যোগান সমর্থকরা। তবে বক্তব্যের শুরুতেই এক নারী চিৎকার করে বিরোধিতা করতে থাকেন। এ সময় এওসি বক্তব্য বন্ধ করে দেন। বিক্ষুব্ধ নারীকে স্বেচ্ছাসেবকরা হলরুমের বাইরে নিয়ে যান। বক্তৃতায় প্রেসিডেন্টের ডোজের সমালোচনা করে ওকাসিয়া বলেন, এর মাধ্যমে মেডিকেডের মতো নাগরিক সুবিধা বন্ধ করা হচ্ছে। Because Medicaid is one of the most effective public programs and efficient public programs that we actually have.
প্রেসিডেন্টের অবৈধ অভিবাসী বিতরণ কর্মসূচি নিয়ে এওসি বলেন, অপরাধী নয়, সব আনডকুমেন্টেড মানুষকে টার্গেট করছেন ট্রাম্প। However, their position is that everyone undocumented is a criminal. That's what they think. But on top of that, they're not even just going after undocumented people. They are making people undocumented by revoking legal status. And they are starting that with TPS. কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদ খলিলকে আটক এবং ডিপোর্টেশন প্রক্রিয়ার সমালোচনা করেন তিনি। The only grounds in which he was detained was him exercising his free speech in order to advocate for Palestinian human rights and to help the world Gaza. And we have to make sure that we are advocating for him and advocating for his release. পরে নাগরিকদের নানা প্রশ্নের জবাব দেন নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট 14 থেকে নির্বাচিত এই জনপ্রতিনিধি। টাউন হল অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসনের ডোজের কার্যক্রম এবং ইমিগ্রেশন ইস্যুতে তুমুল সমালোচনা করেছেন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিয়া-কর্টেস। তিনি বলছেন, আমেরিকা শুধুমাত্র গণতন্ত্র রক্ষার জন্য নয়, একই সঙ্গে বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার জন্যই সমাদৃত। আর সেই মানবাধিকারের ইস্যুটি দেশের নাগরিকদের জন্য এখন প্রশ্নবিদ্ধ করে তুলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে ইমিগ্রেশন সমস্যায় তার ডিস্ট্রিক্ট 14-এ যেসব নাগরিকরা আছেন তাদেরকে তার অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন আলেকজান্দ্রিয়া ওকাসিয়া-কর্টেস। প্রত্যাশা ছাড়িয়ে এপ্রিল মাসে দেশের অর্থনীতিতে 177,000 কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তবে এই হার গত মার্চের তুলনায় কিছু কম। একই সাথে বেকারত্বের হার 4.2% স্থির রয়েছে। শুক্রবার লেবার ডিপার্টমেন্টের প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। শুল্ক যুদ্ধের ফলে দেশে অর্থনৈতিক মন্দার যে শঙ্কা তৈরি হয়েছে তার মধ্যে লেবার ডিপার্টমেন্টের এই প্রতিবেদন স্থিতিশীল শ্রমবাজারকে নির্দেশ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছে বেইজিং। চায়নার বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আমেরিকার পাঠানো আলোচনার প্রস্তাব মূল্যায়ন করা হচ্ছে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পর অর্থনীতির গ্রাফ নিয়ে কৌতূহলী ছিল সারা বিশ্ব। চায়না সহ বিভিন্ন দেশের উপর ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্কারোপের প্রভাবে বিশ্ববাজারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটির প্রভাব দেশে কতটুকু পড়বে সেটি নিয়ে চলছে সরব আলোচনা। তবে বিশ্লেষকদের সব প্রত্যাশাকে ছাপিয়ে এপ্রিল মাসে দেশের অর্থনীতিতে 177,000 নতুন কর্মসংস্থান যুক্ত হয়েছে। একই সাথে বেকারত্বের হার 4.2% স্থির রয়েছে বলে শুক্রবার লেবার ডিপার্টমেন্ট তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের ফলে দেশে অর্থনৈতিক অনিশ্চয়তার যে শঙ্কা তৈরি হয়েছে তার মধ্যে লেবার ডিপার্টমেন্টের এই প্রতিবেদন শ্রমবাজারের স্থিতিশীলতা নির্দেশ করে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের প্রত্যাশা ছিল এপ্রিলে চাকরিদাতারা নতুন 133,000 কর্মসংস্থান সৃষ্টি করবেন। প্রতিবেদন অনুযায়ী কর্মসংস্থান বেড়েছে ট্রান্সপোর্টেশন এবং ওয়্যার হাউসে, তবে ফেডারেল পর্যায়ে কর্মসংস্থান কমেছে। স্বাস্থ্য খাতে নতুন 51,000 কর্মসংস্থান তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতি একটি ক্রান্তিকালীন সময়ের মধ্যে আছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এখন পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করেছে। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ফেডারেল রিজার্ভের উচিত সুদের হার কমানো। এদিকে লেবার ডিপার্টমেন্টের প্রতিবেদন প্রকাশের মধ্যেই শুক্রবার চায়নার বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তারা ট্রাম্প প্রশাসনের পাঠানো বাণিজ্য আলোচনার প্রস্তাবনা মূল্যায়ন করে দেখছে। তবে চায়না এও স্পষ্ট করেছে, যে কোনো আলোচনা শুরুর আগে অবশ্যই তাদের দেয়া কিছু শর্ত আমেরিকাকে পূরণ করতে হবে। গৃহহীনদের অস্থায়ী ক্যাম্পগুলো গুড়িয়ে দিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর ফেভিন নিউসম নির্বাহী আদেশ জারি করলেও স্টেটটির অনেক শহরে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। স্যান ফ্রান্সিসকো সিটি কর্তৃপক্ষ শক্ত পথে হাঁটলেও বিভিন্ন অলাভজনক সংস্থা এই সমস্যাটিকে মানবিকভাবে সমাধানের চেষ্টা করছে। গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে তারা। দেশের গৃহহীন জনগোষ্ঠীর 1/4 এই স্টেটে বসবাস করে, তাই নির্দিষ্ট কোনো একটি উপায়ে এই সমস্যার সমাধানের চেষ্টা না করে ভিন্ন পন্থা অবলম্বন করার পক্ষে সেবাদানকারী বিভিন্ন অলাভজনক সংস্থা। দেশে গৃহহীন সমস্যার কেন্দ্রে রয়েছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার একদল মানুষ মনে করে, আর্থিক বরাদ্দ বাড়িয়ে এবং মানবিক সহায়তা নিশ্চিত করার মধ্য দিয়ে পরিস্থিতি মোকাবেলা করা উচিত। অন্যদিকে স্থানীয় আইন প্রণেতারা মনে করছেন, কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া এই সমস্যার সমাধান অসম্ভব।
গত বছর স্টেটের গভর্নর গ্যাভিন নিউসম গৃহহীনদের অস্থায়ী ক্যাম্পগুলো গুড়িয়ে দিতে এক নির্বাহী আদেশ জারি করেন। লস অ্যাঞ্জেলেসের ভোটাররা মানবিক দিক থেকে সেলস ট্যাক্স 0.50 সেন্ট বাড়িয়ে গৃহহীনদের জন্য $1 বিলিয়ন তহবিল সংগ্রহ করার পক্ষে ভোট দেয়। সাদার্ন ক্যালিফোর্নিয়ায় গৃহহীনদের জন্য গড়ে তোলা তহবিলের অর্থ কিভাবে খরচ করা হয়েছে তা জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। স্যান ফ্রান্সিসকোর পরিস্থিতি নিয়ে গত জানুয়ারি মাসে উদ্বেগ জানান মেয়র ড্যানিয়েল লুরি। এই সংকট নিয়ে স্টেটের বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ বিরক্ত হলেও অনেকে বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার পক্ষে। স্যান ফ্রান্সিসকোর পাশের শহর স্যান রাফায়েলে গৃহহীনদের জন্য সব সুযোগ সুবিধা সহ একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সেখানে 24 ঘন্টা পানি সরবরাহ সহ রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কমিউনিটি সার্ভিসেস ডিরেক্টর ড্যানিয়েল কুপারম্যান জানান, তাদের এই উদ্যোগ খুবই ফলপ্রসূ হচ্ছে। মানবিকভাবেও যে গৃহহীন সমস্যার সমাধান করা সম্ভব, এই আশ্রয় কেন্দ্র তারই প্রমাণ। এড্রিয়ান হল নামে এই ব্যক্তি 2 দশকের বেশি সময় ধরে রাস্তার ধারে বসবাস করে আসছেন। বিভিন্ন অপরাধে জেলেও গেছেন কয়েকবার। রেভারেন্ড শার্লট ক্র্যামার টেম্পল অফ দ্য ফরগটেন নামে একটি অলাভজনক সংস্থা পরিচালনা করেন। গৃহহীনদের আর্থিক ও মানসিকভাবে সুস্থ রাখতে কাজ করে সংস্থাটি। ক্র্যামারের সহায়তায় অপরাধের পথ থেকে ফিরে গত 18 মাস ধরে অপরাধ মুক্ত জীবনযাপন করছেন এড্রিয়ান। আলিশা ওয়েন্স নামে এই নারীও শার্লটের সংস্পর্শে এসে নতুনভাবে জীবন শুরু করেছেন বলে জানান। ইউএস হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের 2024 সালের সমীক্ষা অনুযায়ী দেশের গৃহহীন মানুষের 24% ক্যালিফোর্নিয়ায় বসবাস করে, যাদের মোট সংখ্যা 187,000-এর বেশি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।